সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। শুনছেন আমাদেরকে রেডিও স্বাধীন 92.4 FM এ। সমতার পথে এগিয়ে যাই একসাথে। এই যে আপনারা আমাদেরকে শুনছেন, আজকে শুধু শুনছেন না, আপনারা আমাদেরকে দেখতেও পাচ্ছেন, শুনতে পাচ্ছেন প্রায় কয়েকটা উপায়ে, এবং সবই কিন্তু অন্তর্জাল বা ইন্টারনেটের বদৌলতে, তাই না? আপনারা আমাদেরকে অ্যাপে শুনতে পাচ্ছেন, ফেসবুক বা ইউটিউব লাইভে দেখতে পর্যন্ত পারছেন। তো এই সব কিছুই ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে আসে। কিন্তু সব কিছু কি শুধু ফ্যাসিলিটি নিয়ে আসে? না, বোধহয় কিছু কিছু ব্যাপার সাথে কিছু সাইড এফেক্ট নিয়েও আসে, যেটা এক সময় অনেক বাজে একটা পর্যায়ে হয়তো চলে যায়। তো এগুলো নিয়ে আমি রেহান রাসুল কথা বলার কেউ না। আমি হয়তো বড় জোর একজন ভিকটিম হতে পারি, বা একজন এমন একটা জায়গায় থাকতে পারি যে জাস্ট অ্যান অবজারভার, জাস্ট আ স্ট্যান্ড বাই পারসন, যে আমি দেখছি আমার আশেপাশে এসব চলছে। এবং আমি জানি অনেক শ্রোতা এবং দর্শক সবাই এই অবস্থানটার মধ্যে দিয়ে হয়তো গেছেন, কিংবা কেউ কেউ হয়তো এই অবস্থাটার মধ্যে দিয়ে অন্য কাউকে যেতে দেখেছেন। আজকের আমাদের এই পর্বের টপিকটা আমি সবার আগে বলতে চাই, ইকোনমিক জাস্টিস ফর সার্ভাইভার্স, ক্রিয়েটিং প্যাথওয়েজ ফর রিকভারি ফ্রম রেপ, ট্রাফিকিং অ্যান্ড সাইবার বুলিং। যেই কারণে প্রথমেই ইন্টারনেটের কথা বলছিলাম। অ্যান্ড অ্যাজ আই সাইড, আই এম নট দ্য টকার। যাদের সাথে কথা বলবো তাদের সাথে অবশ্যই আগে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন শারমিন ইসলাম ম্যাম, জেন্ডার টিম লিডার UNDP বাংলাদেশ, এবং আমাদের সাথে আছেন তানভীর হাসান জোহা স্যার, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাট দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কেমন আছেন আপনারা? ভালো আছি, ম্যাম। বুঝতেই তো পারছেন, শুরুতেই আমরা যেই টপিক নিয়ে আমরা কথা বলছি, ইটস আ ভেরি কমন থিং, যেটা আজকাল খুব বেশি হচ্ছে, যেহেতু আমাদের দেশে সোশ্যাল মিডিয়াম ইউজার অনেক বেশি প্রচুর পরিমাণে, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই, তারপরে আমাদের দেশে অনেক বেশি। তো আমরা যেটা চিন্তা করলাম যে আলোচনায় ঢোকার আগে বা আপনাদের কাছে ভ্যালিড প্রশ্নগুলো করবার আগে আমরা একটু যদি সাধারণ মানুষের এই ব্যাপারে কি অবস্থায় যাচ্ছে, তাদের মতামতটা কি, তাদের প্রক্রিয়াটা কি, এটা যদি আগে একটু প্রতিক্রিয়াটা একটু জেনে নিতে পারতাম। সো লেটস গো ফর ইট। আমরা একটু ফুটেজ দেখে আসি। এটা একদম ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে আমার দেখা মতে আমার আশেপাশে অনেক নারী আছে এরকম, যারা আসলে হচ্ছে আপনার নির্যাতিত আর কি। তারা স্বামী দ্বারা নির্যাতিত, শ্বশুর বাড়ি দ্বারা নির্যাতিত। এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা প্রতিটা নারীর মানে কর্মের প্রতি বা চাকরির প্রতি আগ্রহ থাকা দরকার, যে যার যে শিক্ষাগুণ আছে সেই শিক্ষাগুণ থেকে যে হচ্ছে মানে কেউ হাতের কাজ দ্বারা বা যার শিক্ষা আছে সে শিক্ষা দ্বারা, মানে আমার মনে হয় যে প্রতিটা নারীর কর্ম করা উচিত, প্রতিটা নারীর কোনো না কোনো কিছু করা উচিত। আসলে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি এইরকম আমাদের থাকা উচিত যে তাদের পাশে যতটুকু আমাদের দাঁড়ানো উচিত সেরকম, এবং তাদের সাহস সহযোগিতা করা আমাদের উচিত, এবং তাদের উৎসাহিত করা এটা উচিত। আমরা যদি একটু চেষ্টা করি ভালোভাবে লাইফটাকে গড়াতে পারি। আসলে যেই ক্ষতিটা তার হয়ে যায় সেটা আসলে আর্থিক বলেন কোনো দিক থেকেই সেটাকে আসলে কনসিডার করা পসিবল না, বাট আমরা চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট তাকে স্বাবলম্বী করার, সে যেন কোথাও বোঝা হয়ে না থাকে, এইটুকু আমরা চেষ্টা করতে পারি। কেমন হওয়া উচিত এই প্রশ্ন মানেই হচ্ছে আমি এটা নিয়ে আরেকটা অন্য ধরনের এক চোখে দেখতেছি। কেমন হওয়া উচিত এই প্রশ্নটাই হওয়া উচিত না। মানে এটা একটা ও একটা ভিকটিম হয়েছে, ওর সাথে একটা ক্রাইম হয়েছে, তো এটাকে এইভাবে দেখলেই হয়। একজন মানুষ মানে রাস্তায় যাচ্ছে, গাড়ি তাকে লাগিয়ে দিছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ইট। মানে ওকে আমি যেভাবে দেখতেছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা এইভাবেই দেখা উচিত। মানে নট লাইক যে আচ্ছা ওকে এখন আমাকে একটু অন্যভাবে দেখতে হবে, বা এই প্রশ্নটা মনে আসলেই মানুষ অন্যভাবে দেখবে। ইটস নট আ কোশ্চেন এনিমোর। আসলে দেখেন, এটা ডিপেন্ড করে কোথায় হয়েছে। শহরের একটা ব্যাপার, গ্রামের একটা ব্যাপার, কারণ গ্রামের ব্যাপারটা ডিফারেন্ট, এটা আমরা সবাই জানি। শহরে যেটা হয়, হয়তো আমরা হলে অনেক সময় মেয়েরা বেশিরভাগ ফ্যামিলি যেটা চাপ দেয় যে ঠিক আছে এটা জানাজানি হলে সমাজে নাম খারাপ হবে, এইটা হবে ওইটা হবে, এটা ভেবে অনেক সময় আমরা নিজেদেরকে গুছায় নিই। কিন্তু এটা আসলে করা উচিত না। আমার মনে হয় যে ঠিক আছে, যে আমার সাথে ক্রাইম করছে সে অপরাধী, আমি তো অপরাধী না, আমি কেন চুপচাপ থাকবো? আমি এটা নিয়ে আমার মনে হয় স্ট্রংলি কথা বলা উচিত। ইভেন যে মেয়েটার সঙ্গে হয়েছে তার এটা নিয়ে তার পদক্ষেপ নেওয়া উচিত। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খুবই খারাপ একটা দিক। হ্যাঁ, তো এটা আসলে আমার মনে হয় না যে কোনো মেয়ের যে কোনো দিক থেকেই মানে এই দিকটা ইউজ করে তাকে কোনোভাবে হ্যারাস করা হোক। আর এটা যদি কখনো কেউ ফেস করে, আমি
মানে চাবো যে আসলে ফার্স্ট অফ অল মেয়েদের খুবই মানে এই বিষয়টা নিয়ে খুবই জানা উচিত, খুবই সিকিউর থাকা উচিত যে আসলে সব জায়গায় মানে তার ইয়াটা সব জায়গায় সে আসে না, শেয়ার করতে পারে না, এটা একটা বিষয়। আর যারা আসলে মেয়েদের এই দিকটা নিয়ে হচ্ছে যারা আসলে এক্সট্রা বেনিফিট ছেলেরা পাইতে চেষ্টা করে, সেটা হচ্ছে মানে এটা খুবই খারাপ। এটা হচ্ছে মেয়েদেরকে একটা তাকে না ডাউন করার জন্য তাদের এই জিনিসটা, কারণ যেহেতু আমাদের ছেলেদের কোনো কিছু হলে তাদের এই জিনিসটা বেশি একটা ফেস করতে হয় না যেভাবে মেয়েদের ফেস করতে হয়। সো এটা খুবই খারাপ দিক। এটা আমি চাবো যে এটার আলাদা একটা আইন বা যে কোনো শাস্তি, অনেক কঠোর শাস্তি হোক, যেটা আসলে অন্য কেউ কখনো এটা করার সাহস না পাক, অ্যাটলিস্ট এই দিকটা বিচার করে। সমতার পথে এগিয়ে যাই একসাথে, আজকের আমাদের টপিকটা যেটা ছিল, অর্থাৎ সাইবার বুলিং এর সাইড এফেক্টস অ্যান্ড এটার পরবর্তী এফেক্টস, বা একজন রেপ ভিকটিম আসলে পরবর্তীতে কিভাবে সার্ভাইভ করে, এটা নিয়ে আমরা একটু মানুষের প্রতিক্রিয়া জেনে গেলাম। তারপরে বলে দিতে চাই যে FCDO এর অর্থায়নে UNDP এর অধীনে পরিচালিত ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহযোগিতায় 16 days of activism against gender-based violence ক্যাম্পেইনের অংশ হিসাবে 10 পর্বের পডকাস্ট সম্প্রচার করছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে লিঙ্গ সমতা এবং নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই যে আজকের টপিকটা ম্যাম এবং স্যার, আমি প্রথমে একটু স্যারের কাছে যাব। স্যার, আমরা একটু বেসিক থেকে শুরু করি, উই হ্যাভ মোর ডিপ কোয়েশ্চেন্স, বাট একদম শুরু থেকে যদি যাই, আসলে এইটার কনটেক্সটটা কোথা থেকে শুরু হয়? সাইবার বুলিংটা আসলে কোথা থেকে আমরা বলতে পারি যে দিস ইজ পার্ট অফ সাইবার বুলিং? জি, ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে জনগণ যেটা বোঝে সাইবার বুলিং, এবং আইনের একটি সংজ্ঞা আছে, যেহেতু আইন নিয়ে কাজ করি। দিন শেষে কিন্তু আমাদের আইনের দ্বারস্থই হতে হবে, এবং আমাদের একটি প্রচলিত আছে যে বিচার হচ্ছে না। এখন কেন বিচার হচ্ছে না, ঢালাওভাবে কিন্তু আমাদের বুঝতে হবে আসলে সাইবার বুলিং এর সংজ্ঞাটা কি। সে সংজ্ঞাটা আমরা অনেক সময় জানি না, বুঝি না। তো আমি খুব মোটা দাগে বলতে চাই, যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠন, আর সেখানে যদি কোনো মানহানিকর বক্তব্য অথবা নীতিহীন কথাবার্তা, অনৈতিক কথাবার্তা যদি অনলাইনে, ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়াতে প্রকাশিত হয়, এবং এহেন মনে হয় যে তার মান সম্মান ভয়ঙ্কর হচ্ছে এবং তার পরিস্থিতি খারাপ হচ্ছে সামাজিকভাবে, তখন সেটাকে সাইবার বুলিং হিসেবে স্বীকৃত দেওয়া যায়। এখন সেখানে আপনাকে এভিডেন্সটা প্রডিউস করতে হবে। এখন আপনাকে কেউ কিছু অনলাইনে বললো, আমরা এভিডেন্সটা কি শুধুমাত্র স্ক্রিনশট, সেটা কিন্তু নয়। সেই স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু একটি পদ্ধতি আছে, যেটা কিন্তু আলামত হিসেবে বিজ্ঞ আদালতে প্রদর্শিত হলে পরে যিনি বাদী তিনি কিন্তু বিচারটা পাবেন। তো সেখানে আমার কাছে মনে হয় আমাদের যে বিষয়টা আসলে গ্যাপ, আমরা কোনো দুর্ঘটনা ঘটলে কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, কার কাছ থেকে সাহায্যটা পাবো, এবং আলটিমেটলি আমি যদি আইনি প্রক্রিয়াতেই যাই, এবং আপনাকে আইনি প্রক্রিয়াতে যেতে হবে, কারণ আমাদের বেশ কয়েকটা আইন আমাদের ইতিমধ্যে ছিল। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, সংশোধিত 2013, এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এবং সাইবার নিরাপত্তা নীতিমালা। এখন আবার নতুন করে এই আইনটি আবার রিভিশনের পর্যায়ে আছে। সব জায়গায় কিন্তু বলা আছে ব্ল্যাকমেইলিং এর বিষয়। অনেকগুলো আইনে কগনিজেবল, নন বেলেবল, পরবর্তীতে আবার বেলেবল করা হয়েছে, যেহেতু আবার ফ্রিডম অফ স্পিচ এবং এটা অপপ্রয়োগ শুরু হলো। তো সে প্রেক্ষাপটগুলো রয়েছে। তো সুতরাং সাইবার বুলিং এর একটি একটা সুনির্দিষ্ট সংজ্ঞা কিন্তু আমাদের আইনে থাকা প্রয়োজন, যেটা মানহানিকর বক্তব্য, ভয় ভীতি এইভাবে সংজ্ঞায়িত করা হলেও সাইবার বুলিং এত একটা বড় ব্যাপ্তি, এবং সেটাকে আমাদের সুনির্দিষ্টভাবে আইনে সংজ্ঞায়ন করা দরকার, যার মাধ্যমে আসলে আমাদের জনগণ বা আমরা যারা ভিকটিম তারা যাতে আইনি বিচার পেতে পারি, এটি। আর মোটা দাগে আমরা বলতে চাই, কেউ যদি ইনডিরেক্টলি সামাজিক মাধ্যমে যে কোনো কথা বলে ফেললাম কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে, সেটাকে আপনি সাইবার বুলিং বললেও আইনের দৃষ্টিতে সেটা সাইবার বুলিং নাও হতে পারে। গঠনমূলক সমালোচনাকে বা ফ্রিডম অফ স্পিচকে কিন্তু অনুৎসাহিত করা হয়নি আমাদের কোনো আইনে। তো সুতরাং এই বিষয়টি আসলে কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, সেটি আলোচনার সাপেক্ষ একটি বিষয়। তবে মোটা দাগে যেটা বলতে চাই, আমাদের জেন জেড, আমাদের যেখানে জুমার্সরা, জেনারেশনরা 2-3 বছরের বাচ্চাদের ওরিয়েন্টেশন আছে স্কুলে অনলাইনে ট্যাবে, তাদের আসলে জিনিসটা বোঝা দরকার। এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ঘটেছে করোনাকালীন সময়ে, বিশেষ করে শিক্ষকরা বুলিং এর শিকার হয়েছে, এবং সম্প্রতি আমাদের যে আন্দোলন হলো, সবাই কিন্তু যে যেভাবে পেরেছে গঠনমূলক সমালোচনা, সাইবার বুলিং সবকিছু হয়েছে, যেটি কিন্তু প্রপারলি রিপোর্টেড হয়নি বা রিপোর্ট করতে ভয় পায়, আইনের মারপ্যাঁচে ভয় পায়। এর জন্য সামাজিক আন্দোলন খুব প্রয়োজন এবং সবার অংশগ্রহণ প্রয়োজন, এবং প্রতিটি স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের
বাধ্যতামূলকভাবে আইন এবং কোনো একটা ডিজিটাল অকারেন্স ঘটলে কি করে ম্যানেজমেন্ট করবে সেটি যেমন জানা প্রয়োজন। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে ইলেকট্রনিক মেন্টাল হেলথ খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক মেন্টাল হেলথ টার্মটা খুব সুন্দর স্যার, এই জন্য আমি একটু রিপিট করলাম। জি, এটার মানসিক বৈকল্যতা হয়, কারণ ফেসবুকে একটা কথা লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড। এখন যদি একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লাগে, আমি সাথে সাথে মাইন্ডে লিখে দিলাম ওই মেয়েটা দেখতে সুন্দর, সেটা লেখা যাবে না। সে সৌজন্যতা বোধ এবং পারিবারিক শিক্ষাবোধ, এই ইলেকট্রনিক মেন্টাল হেলথ এবং আপনার প্রোফাইলিংটা কিন্তু এখন ইউরোপের ভিসাতেও দেখা হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। ভেরি ওয়েল সাইড স্যার। এটা আমাদের বেসিক প্রশ্নের মধ্যে আমরা যেগুলো ঠিক করেছিলাম তার মধ্যে ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একদম বেসিক থেকে আসলে সাইবার বুলিং বা এটাকে ক্রাইম কোন জায়গাটাতে বলা হয় সেই জায়গাটা আমরা একটু আগে জেনে নিই। আরও ডিপ কিছু কোশ্চেনে যাব, তবে তার আগে আরও একবার বলতে চাচ্ছি যে ক্রিয়েটিং প্যাথওয়েজ ফর রিকভারি, মানে এই ঘটনাগুলো থেকে রিকভার করার জন্য আমাদের কি দরকার, যেটার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি সাপোর্ট প্রয়োজন পড়ে বোধহয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে। এই কোশ্চেনটাতে আমি ম্যামের কাছে আসবো, শারমিন ম্যামের কাছে। ম্যাম, দ্য কোয়েশ্চেন ইজ, ইফ আই কোট, what are the roles of family and friends in returning them to a normal life? অর্থাৎ আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে সাইবার বুলিং বলি, রেপ বলি, ট্রাফিকিং বলি, এরপরে দে আর নট ইনটু আ নর্মাল লাইফ এনিমোর। সো উই হ্যাভ টু গিভ এফর্টস, আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার জন্য। এখানে পরিবার এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ম্যাম, হোয়াট আর দ্য রোলস, কীভাবে কন্ট্রিবিউশনটা আসতে পারে? হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে দেখেন যে একজন যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, যে ব্যক্তিকে কেন্দ্র করে তার আশেপাশে সবচাইতে কাছে কারা থাকে, তার পরিবার এবং বন্ধু বান্ধব, যাদের সাথে সে মনের কথা খুলে বলতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখি যে আমাদের যেমন যদি পরিবারে কোনো ধরনের ভায়োলেন্সের ঘটনা ঘটে, কিংবা পরিবারের বাইরে, কিংবা বাসায় বসে আমি যখন আমার মোবাইলে আমি যখন ফেসবুকে ঢুকছি কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকছি, সেখানে যখন আমার সাথে কোনো ভায়োলেন্সের ঘটনা ঘটে, তখন আমি কি করব, আমি কাকে রিচ করব সবার আগে? তো প্রথমেই কিন্তু আমার মাথায় আসে না যে আমি আইনের কাছে যাব, পুলিশের কাছে যাব, এটা কিন্তু মাথায় আসে না। প্রথমেই মাথায় আসে যে আমার কাছে কাকে আমি ট্রাস্ট করতে পারি, কাকে আমি বলতে পারি কথাগুলো। তার মানে তাদের কিন্তু রোলটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সো সেইখানে ইন্টারেস্টিং হচ্ছে আমরা সব ক্ষেত্রেই, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্ভেতেও দেখেছি যে আসলে যখন আমরা বন্ধুকে রিচ করছি, কিংবা বাবা মা, কিংবা আমার হয়তো বড় বোন, বা যাকে আমি আমার কোনো কাজিন যাকে ট্রাস্ট করতে পারি, বলার পরে কিন্তু সুপরামর্শ কিন্তু আমরা পাই না। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ঠিক আছে তুমি এটা চেপে যাও, এটা আসলে আমাদের মান সম্মানের ব্যাপার, সো চুপ করে যাও, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা বলি যে যখন পরিবারে যখন ভায়োলেন্সের ঘটনা ঘটে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলি যে যেহেতু তোমার ইকোনমিক সচ্ছলতা নেই বা তুমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না, সেক্ষেত্রে চুপ করে থাকো। যে আমি ফ্যামিলি ভায়োলেন্সের কথা বলছিলাম, ডোমেস্টিক ভায়োলেন্স। সো এইসব ক্ষেত্রে কিন্তু পরিবারের একটা বড় রোল থাকে, যে প্রথমত হচ্ছে যে ভিকটিম বা সার্ভাইভার, তাকে বিশ্বাস করা। অনেক সময় আমরা ট্রাস্টও করি না, কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটাতেও আমাদের একটা ঘাটতি আছে। প্রথমেই হচ্ছে তাকে বিশ্বাস করা যে সে যে প্রবলেমটার কথা বলছে তার মানে সেটা ফেস করেছে, ইটস অথেন্টিক। সরি টু ইন্টারফেয়ার ম্যাম, আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে, আমি লিসনারদেরকে বলতে চাই যে ওয়েন উই ফাইন্ড আ রেপ ভিকটিম, হয়তো প্রথম কোশ্চেনটা অনেকেরই আসে, এই মেয়েটা এত রাতে এখানে কেন গিয়েছিল, এই মেয়েটা এমন জামা কেন পরেছিল। দ্যাট মিনস উই আর কোয়েশ্চেনিং দ্য ভিকটিম, not the person who should be accused. Yes, ma'am, please. এটা আরেকটা বড় জায়গা যে আমরা ভিকটিম ব্লেমিং যেটা বলি, যে একবার তো একজন ব্যক্তি তিনি ভিকটিমাইজ হলেন, তাকে আমি আবার ভিকটিমাইজ করি কিভাবে, যে তাকে ব্লেম করি যে কেন তোমার সাথেই ঘটলো। একটা মেয়ের যে ছবি ব্যবহার করে, সেটা ডিপফেকের মাধ্যমে সেটাকে ব্যবহার করে যখন অন্য একটা ছবি আমি তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছি, তখন আমরা মেয়েটাকেই দায়ী করি যে কেন অন্যদের সাথে ঘটছে না, কেন তোমার সাথে ঘটছে, তাহলে নিশ্চয়ই তোমার কোনো প্রবলেম আছে। আমি যেহেতু আমরা সাইবার ক্রাইম নিয়ে কথা বলছিলাম সেই জন্য বলছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমত হচ্ছে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে একটা এমপ্যাথির জায়গা, যে আসলে আমার সাথেও যে কোনো সময় আমার খুব ভালো লাগছিল যেখানে একজন ভদ্রলোক বলছিলেন, তিনি কিন্তু ফিমেলও না, আমরা ধরে নেই যে মেয়েদের ক্ষেত্রেই কিন্তু ভিকটিমাইজ হওয়ার সংখ্যাটা বেশি, পুরুষরা যে হয় না তা না, সেটা হয়, পুরুষরাও সাইবার বুলিং এর শিকার হয়। কিন্তু উনি একটা চমৎকার কথা বলছিলেন যে আসলে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট ইন ইউর লাইফ অ্যান্ড ইউ আর নট রেসপন্সিবল ফর দ্যাট। এটা আমার সাথে যখন, মানে আজকে আমি এখানে বসে কথা বলছি, কালকে আমার সাথেই যে এমন একটা ঘটনা ঘটবে না, আমি কিন্তু সেটা একেবারে হলফ করে বলতে পারি না। সুতরাং তাহলে একটা হচ্ছে যে ওই যে ভিকটিমকে সেন্টার করে
তাকে আমরা বলি ভিকটিম সেন্টার্ড অ্যাপ্রোচ, তাকে চিন্তা করে যে তার ইমিডিয়েটলি কী ধরনের সাপোর্টের প্রয়োজন। একটা হচ্ছে তার যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়ে থাকে তাহলে তার কী ধরনের সাপোর্ট প্রয়োজন, তার একটা মেন্টাল হেলথের কথা স্যার বলছিলেন যে এই মানে মানুষ কিন্তু ট্রমাটাইজ হয়ে যায় যখন সে ভিকটিমাইজড হয়, তখন তার অনেক ধরনের ট্রমা, সে ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, তাহলে তাকে কি করে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি যে প্রথমত হচ্ছে এমপ্যাথির জায়গা থেকে দেখা যে যদি আমার সাথে ঘটতো তাহলে কি হতো, তার মানে উনি এখন কি অবস্থায় আছে, কি ধরনের মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে একটা সাপোর্টিভ রোল প্লে করা। আরেকটা হচ্ছে তাকে ওই যে ব্লেম না করে উল্টো তাকে কিভাবে ওই মানসিক সাপোর্টটা দেওয়া যায়। একটা হচ্ছে যে আমি বাইরের কাছ থেকে মানে যেমন এখন মেন্টাল হেলথ কাউন্সিলর যারা আছে তাদের কাছে থেকে সাহায্য পাওয়া যেতে পারে। আবার ফ্যামিলির লোকজন বা বন্ধুরা যদি জানেন যে কিভাবে তাকে কিছুটা কাউন্সিলিং সাপোর্ট আমরাও কিন্তু করতে পারি, বন্ধুরাও কিন্তু একেবারে ইমিডিয়েট যে কাউন্সিলিং এটা হয়তো খুব প্রফেশনাল হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমি যদি এমপ্যাথির জায়গা থেকে দেখি যে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, ইট হ্যাজ হ্যাপেন্ড ইন ইউর লাইফ অ্যান্ড যে কোনো সময় যে কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, তাহলে সেটাকে ওভাবে দেখা, মানে তোমার সাথে ঘটনাটা ঘটেছে মানে তুমি খারাপ, বিষয়টা কিন্তু তা নয়। যে ঘটনাটা ঘটেছে যে কোনো সময় যে কোনো কারোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর সেখানে একটা রোল যেটা আমরা বলছিলাম, আপনি তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের কথা বলছেন, তার বাইরেও কিন্তু আমাদের সোসাইটি, যে লার্জার সোসাইটিতে আমরা থাকি, সেই সোসাইটিও কিন্তু নানানভাবে, আর ফ্যামিলি তো শুধুমাত্র ছোট্ট বাবা মা ভাই বোন নিয়ে ফ্যামিলি নয়, আমরা কিন্তু একটা বড় সড়ো যে ফ্যামিলি, সেখানেও কিন্তু যারা আমাদের খালা চাচা মামা যারা আছেন বা দুঃসম্পর্কের আত্মীয়রা, তারাও কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তারা যখন প্রশ্ন করে এমনভাবে প্রশ্ন করে, হয়তো এমপ্যাথি একটু সিম্প্যাথি দেখাতে গিয়েও কিন্তু অনেক সময় উল্টো এমন ধরনের পরিস্থিতি তৈরি করে, কি আর বিয়ে হবে এই ধরনের, মানে ওই ভিকটিমকে আরো একটা বাজে ধরনের মেন্টাল স্টেটে নিয়ে যাওয়া, মানে খোঁচা দিয়ে কথা বলা। তো এইগুলো জায়গাতে কিন্তু আমাদেরও একটা এডুকেট করার নিজেদেরকে খুব প্রয়োজন, যে আমরা একজন সার্ভাইভারের সাথে যখন কথা বলবো কি ধরনের, কিভাবে কথা বলা উচিত, কিভাবে কথা বলা উচিত না, কোন কথাগুলো বলা উচিত না, যে তাকে ওই ট্রমাটার মধ্যে আবার ফেরত নিয়ে যেতে পারে। কারণ ওই ইনসিডেন্টটা যখন আপনি মনে করিয়ে দেবেন বারবার, সেটা কিন্তু সে উইল এক্স্যাক্টলি, সে কিন্তু আবার ওটার মধ্যে ফেরত যাবে, সেই ট্রমাটার মধ্যে ফেরত যাবে। সো সেখানে আবার আমাদের স্টেটেরও অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, হয়তো পরবর্তীতে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি এখনই আসলে অন দ্যাট নোট আমি ডিরেক্টলি স্যারের কাছে যেতে চাচ্ছিলাম, যে স্যার এই কোশ্চেনটাই আপনার কাছে ছিল যে হোয়াট চ্যালেঞ্জেস, ম্যাম তো কিছুটা বললেনই, কিন্তু এই যে রেপ বা ট্রাফিকিং বা সাইবার বুলিং এর মাধ্যমে যারা কোনো না কোনোভাবে হওয়া উচিত না তারপরেও পাবলিকালি হ্যারাস হচ্ছে, জনসম্মুখে বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে ছোট হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা মেয়েকে সে ঢাকায় হয়তো থাকে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিনাজপুর, তুমি ওখানেই থাকো, অন্য পরিচয়ে থাকো, এমনও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ম্যাম শুরুতে যেটা বললেন যে অনেক সময় বাবাই হয়তো বলছে এটা নিয়ে কমপ্লেন করার দরকার নেই, তোমার পেপারে নাম আসবে, পরবর্তীতে কি হবে। সো সে কিন্তু কি ধরে নিচ্ছে নিজেকে, যে আই অ্যাম আ ডাউনফল ফর মাই ফ্যামিলি, আমি একটা রেড মার্ক, একটা ব্ল্যাক মার্ক, আমার কারণে এই ব্যাপারগুলো হচ্ছে, অথচ সে কোনোভাবেই এটার জন্য রেসপন্সিবল না। ইটস লাইক একজনকে যদি মশা কামড়ায় ডেঙ্গু হয়, তার ইট ডাজেন্ট মিন যে দোষটা তার, যে তাকে মশা কামড়েছে। আমাদের রাষ্ট্রীয় বা সোশ্যাল সিকিউরিটির যে জায়গাগুলো থেকে এগুলো, এইটারও একটা অনেক বড় রিজন। তো ওনারা কিভাবে সার্ভাইভ করবেন, এই যে ম্যাম বলছিলেন যে ট্রমাটা, এটা থেকে বের হয়ে আসা, হোয়াট আর দ্য স্টেপস, হাউ ডু উই ডু ইট? জি ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। তার সাথে আমি ম্যাডামের পূর্বের কথা অনুযায়ী আমি একটুখানি কয়েকটা জিনিস সংযোজিত করতে চাইছি। ম্যাডাম এখানে একটা কথা বলেছেন যে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, এইটা কিন্তু ভেরি ক্রিটিক্যাল টার্ম। আমরা কিন্তু সিম্প্যাথির দিকে আমরা এমপ্যাথি বুঝি না, এমপ্যাথি দিকে সিম্প্যাথি বুঝি না, এই টার্মটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে শরীরের রোগের থেকে মনের রোগটা অনেক বেশি পরিমাণ জটিল। সুতরাং আপনার যদি কখনো ডেঙ্গু হয়, আমার বন্ধু যদি ডেঙ্গু হয়, তার জ্বর আছে, আমি তার বাসায় যাবো না, ব্যাপারটা এমন না। তেমনি তার যদি মানসিক বৈকল্যতা হয়, তাহলে কিন্তু তাকে একটা রোগী হিসেবে ট্রিট করতে হবে, তাকে কিন্তু আপনাকে সেইভাবে ট্রিট করে তার সাথে চলতে হবে, যেহেতু এটা রোগ। মিডিয়া ট্রায়াল আমাদের আরেকটা প্রবলেম, আমরা ফেসবুকের মাধ্যমে একটা লোককে জাজ করার চেষ্টা করি অনেক ভাগে অনেক ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হতে হবে এবং সেটিকে আমাদের উৎসাহিত করতে হবে না লাইক কমেন্ট শেয়ার দিও, বা আমরা চায়ের টেবিলে আলোচনা করেও একটি রোগকে আমরা আরো বিস্তারিত না করি। সেটা কিন্তু আমাদের বিইং এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সেই জিনিস করতে হবে। রেপের একটি বিষয় একটু বলতে চাই, একদম আমার ব্যক্তিগত পর্যায়ে। আমার কাছের একজন কলিগ, উনি রেপের শিকার হয়েছিলেন। তো রেপের শিকারটা হচ্ছে এরকম, আসলে তাকে বিয়ের প্রলোভন দিয়ে একটা শারীরিক মিলন করেছিলেন। তো যে সমস্যাটি হয়েছিল সেখানে সে মেডিকেল করেনি এবং ঘটনা ঘটার 1 মাস পর আমাকে যখন বলল,
শুধুমাত্র ডিজিটাল এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছিলেন, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি ডাইরেকশন আছে এখানে। শুধুমাত্র আমাদের ধারণা যে রেপ হয়ে গেছে, মেডিকেল করাতে পারেনি, আমি পারবো না, এটা প্রতিষ্ঠা করতে পারবো না, আইনি সুযোগ নেওয়ার অনেক সুযোগ আছে। সো ডিজিটাল এবং আদার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সাফাই সাক্ষ্য যেটাকে বাংলায় বলি, সেই এভিডেন্স একটা বরাত দিয়ে আপনার দারোয়ান বা যেখানে ছিলেন আশেপাশে সবকিছু দিয়ে কিন্তু আপনি এই মামলাটা করতে পারেন এবং গ্রেফতারও হবে, এবং হয়েছে এরকম অনেক রকমের উদাহরণ আমার কাছে আছে। তো সুতরাং আমাদের সেই ব্যাপারে এডুকেটেড হতে হবে। আচ্ছা, এবার আসি আপনার যে প্রশ্নটি, পরবর্তী করণীয় কি। দেখেন, আমরা তো ইমোশনাল, অনেক কিছু আমরা ট্রায়াল করে ফেলি এবং আমরা বুঝি না বুঝি আমাদের ফেক নিউজের ছড়াছড়ি, মিস ইনফরমেশনের ছড়াছড়ি, যে কোনো ব্যক্তি নিয়ে একটি কথা উঠলেই সাথে সাথে সেটা দেখবেন ভাইরাল হয়ে যায়। আমাদের মস্তিষ্কে 70% ইলেকট্রনিক মেন্টাল হেলথে যেটা দেওয়া আছে যে আমাদের প্রায় 60,000 চিন্তা প্রতিদিন হয়, তার মধ্যে শুধুমাত্র 840টা চিন্তা পজিটিভ হয়, আর আদা চিন্তা হয় ডিফারেন্ট ইমোশন। এটা হচ্ছে সাইন্টিফিক কথা। তো সুতরাং আমরা নেগেটিভ নিউজ অনলাইনে করলে বা বিভিন্ন পোর্টালে অনলাইনে করলেই দেখবেন সেটা ভিউ ভালো, আপনি এটা ভালো কিছু লিখছেন, সেটার কিন্তু ভিউ নাই। তো এই জিনিসটাও বুঝতে হবে। তো সুতরাং আমাদের কিন্তু এই দায়িত্বটা সবার, শুধুমাত্র আমরা বক্তা না, আমাদের পরিবার থেকে সামাজিক মাধ্যমে আমরা কি লিখবো না লিখবো, ছোটখাটো পারিবারিক ক্লাসের পেশাগত যে কোনো বিষয় আমরা সাথে সাথে এটা আপলোড করে দিই, সাথে সাথে জাজমেন্টাল হয়ে যে কোনো ঘটনা নিয়ে আলাদা একটা সিক্রেট গ্রুপ করি, সেখানে রসদ জোগাড় করি, সবাইকে বলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, করে সেটাকে একটা বুমেরাং করে একটা জটিল পরিস্থিতি নিয়ে যার বিরুদ্ধে কথা হচ্ছে তাকেও একটা অ্যাবিউজ করা হয়। আমরা নিজেরাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা অ্যাবিউজড হই এবং বাঁকা চোখে দেখতে আমরা খুব পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে কাউন্সেলিংটা খুব দরকার। এবং আমি একটি জিনিস বলতে চাই, আমরা অনেক সময় ইমোশনালে কাছের বন্ধুকে আমরা বলি কথা, কিন্তু আমার মনে হয় আপনি প্রফেশনালি হেল্প নেন, এই কাছের বন্ধু কিন্তু পরবর্তীতে কোনো এক দুর্বল মুহূর্তে আপনার কথাটা চারপাশে বলে বেড়াবে। কাছের বন্ধু বলে কেউ নেই বাবা মা ছাড়া। এটা আমার জীবন থেকে, আমার যদিও অল্প পরিসর, সামথিং টু কোট স্যার, আমি এটা স্পষ্ট ক্যামেরার দিকে তাকিয়ে বলতে চাই স্যার, খুব টাফ একটা কথা বলেছেন, শুনতেও হয়তো খারাপ লাগে। আমাদের হয়তো অনেক ক্লোজ ফ্রেন্ড আছে যাদেরকে আমরা অনেক বেশি ভ্যালিউ দেই। হ্যাঁ, আমি সবার কথা বলছিও না। অ্যাকর্ডিং টু ইয়োর ইমোশনাল ইন্টেলিজেন্স ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এভরিবডি ইজ নট ইয়োর ক্লোজ ফ্রেন্ড। বাবা মা আপনাকে যেই জায়গাটা থেকে সাপোর্টটা দিবে, যেই ভিত থেকে সাপোর্টটা দিবে, এটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। পারিবারিক হেল্পটা প্রয়োজন। সো যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, পোস্ট ট্রমাটিক সিচুয়েশনটাকে মেনটেন করার জন্য ফ্যামিলি ইজ দ্য বেস্ট ওয়ে। কারণ আপনি ফিরে ওই ঘরেই যাবেন, ওই ঘরে যদি আপনার সাপোর্ট না থাকে, পুরো পৃথিবীতে আপনার কেউ নাই। ইয়েস স্যার, আমি একটু করে শেয়ার করবো লাস্ট। সেটা হচ্ছে আমরা সবসময় যখন আমরা তো পেশেন্ট দেখার জন্য লাইসেন্স নেই, আমরা পেশেন্ট দেখি না, আমাদের কিছু প্রেসক্রিপশন থাকে আর কি। সেটা বলি, আপনার বাচ্চা যখন সাইবার বুলিংয়ে শিকার হবে, আপনি বাবা মা যতই তাকে সাপোর্ট দেন না কেন, তার খুব পছন্দের কোনো বন্ধু বান্ধবী অথবা কাজিনকে তার সাথে রাখবে, কারণ বাচ্চারা তখন অনেকগুলো কারণে সুইসাইডাল হয়ে যায়। তো এটা হয়ে যায় তার বিভিন্ন কারণে, ইমোশনাল কিছু কেমিস্ট্রি, এবং তার মনে করে আমার ছবি সবাই বিশ্ব দেখছে, ব্যাপারটা মোটেও তা না। তো এইটুকু বলে আমি আমার বক্তব্যটা শেষ করে রাখতে চাই যে বিষয়টি, আমাদের প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু থট প্রসেস কাজ করে, সেই থট প্রসেসটাকে আসলে ইঞ্জিনিয়ারিং করে কিন্তু মিটিগেট করতে হবে, এটা একটা সায়েন্স। সুতরাং আপনাকে কিন্তু বাচ্চার পার্সপেক্টিভে চিন্তা করে আপনাকে কিন্তু তাকে সেই পরিমাণ মেডিসিনটা দিতে হবে। 30 সেকেন্ড একটি ছোট্ট গল্প করে আমার বক্তব্য শেষ করব। কোনো একটি রাজার প্রিয় হাতি অসুস্থ হয়ে গিয়েছিল, তার অনেকগুলো হাতি তাকে নিয়ে টানাটানি করছিল, কিন্তু অসুস্থ হাতি আর উঠতে পারছিল না। তখন এক পাদ্রী পাশ দিয়ে যে বলেছিল যে এই হাতি তো যুদ্ধে যেত, তাহলে ডামাডোল পেটান, যে সেখানে সে লেফট রাইট করতো। এই আওয়াজটা শোনার পর হাতিটি দাঁড়িয়ে গেল এবং সে দাঁড়িয়ে সুস্থ হলো। কানের পাশে যে আপনাকে আওয়াজ করছে, এটা খুবই এফেক্টিভ, এবং সে আসলে রাইট ওয়েতে আপনাকে সাউন্ডে দিচ্ছে না কেন বা দিতে পারছে কিনা, সেই বিষয়টি বিবেচনা করলে আপনিও অসুস্থ হাতের মতো উঠে দাঁড়াবেন। তো সুতরাং কাউন্সিলিং ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, এবং ভুল মানুষের কাছে কাউন্সিলিং নিয়ে আপনারা প্রতারিত হবেন না, এবং জীবনের সবচেয়ে কাছের বন্ধুই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। এটা মনে রেখে আমাদের ইয়াং জেনারেশন চলতে হবে। ধন্যবাদ।
স্যার, আপনার কাছ থেকে যেই কথাগুলো শুনছিলাম সেখান থেকে আবার ম্যামের জন্য আমার একটা প্রশ্ন আসলো যে ম্যাম, এই যে আমরা বলছিলাম যে ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আফটার দ্য ট্রমাটাইজ সিচুয়েশন, কারণ এটা অনেক দিন ধরে থাকে। এখন দ্য ফ্যাক্ট ইজ আমাদের দেশে দেখা যায় যে জেনারেশন গ্যাপের কারণে একটা সন্তান যতটা প্রোগ্রেসিভ চিন্তা করছে, ঠিক তার অনেক পিছনে গিয়ে একজন বাবা মা চিন্তা করছে একদম ট্রেন্ডি একটা সিচুয়েশন। সো তার যেটা হয় যে সন্ধ্যার পরে একটু দেরি হয়ে গেলে তাকে মিথ্যে কথা বলতে হয় যে আমার কোচিংয়ের ক্লাসটা একটু এগিয়ে গেছে। সে বলতে পারছে না যে ক্লাসের পরে সবাই মিলে আড্ডা দেওয়াটা ইম্পর্ট্যান্ট, এটা আমার ভালো লাগে। এই জায়গা থেকে যদি পারিবারিক জাজমেন্টাল অবস্থা এটা থাকে, তাহলে একজন এসে কিভাবে বলবে যে আই এম আ ভিকটিম? বাসায় এই সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট করা যায় ম্যাম? না, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আসলে বাসায় এসে এমনিতেও যখনই কেউ কোনো এই ধরনের পরিস্থিতির শিকার হয়, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য ভিকটিম টু এক্সপ্রেস যে আমি এক ধরনের ভিক্টিমাইজেশনের মধ্যে দিয়ে গেছি। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, আপনি দেখেন কর্মক্ষেত্রে যদি বলি কিংবা বাইরে কেউ একজন ভিক্টিমাইজ হলো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিকটিম বলতে পারে না। তার প্রসেস করতে করতে অনেক সময় কিন্তু সে নিয়ে ফেলে যে আমি কি এটা বলবো কি বলবো না, আমি কাকে বলবো, বললে আমাকে বিশ্বাস করবে কিনা। এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, কারণ সে ছোটবেলা থেকে দেখছে যে কেমন করে বিষয়গুলোকে ডিল করা হয়, বলার পরে কি পরিস্থিতি হবে, সেক্ষেত্রে বাবা মা আমার উপরেই আরো চড়াও হবে কিনা। সুতরাং সেই ক্ষেত্রে তো একটা অবশ্যই একটা সমস্যা আমরা দেখেছি আছে। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এখনকার যারা বাবা মা, এখনকার ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আমাদের এই জেনারেশন যদি চিন্তা করি, আমাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু এখন অনেক বড় বাইরে যায়, বাইরে আড্ডা দিবে। তো খুব জাজমেন্টাল না হয়ে বাচ্চাকে ওই অনুভূতিটা দেয়া যে আমরা তোমার কাছের মানুষ, কাছের, তুমি যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারো, যেটা অনেক সময় বাচ্চারাও এই ভীতিটা থেকে যে বাবা মাকে বললে তো বাবা মা এখন বকা দিবে, এটা তো বলা যাবে না বাবা মাকে। তো তখন হয় কি পরিস্থিতিটা আরো খারাপের দিকে চলে যায়। কিন্তু একটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকেও ওই অনুভূতিটা তাদের মধ্যে তৈরি করা বা ওই বিশ্বাসটা তাকে দেয়া যে যে কোনো কিছু ঘটুক না কেন, যা কিছুই ঘটুক না কেন পৃথিবীতে, তুমি আমার সাথে শেয়ার করতে পারো এবং আমি তোমার প্রথম মানুষ যে কিনা তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনবে, তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে যতটুকু প্রোটেকশন দেওয়া দরকার আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে প্রোটেক্ট করব। সো বাবা মার মধ্যেও কিন্তু ওই আমি একটু আগে বলছিলাম যে সোশ্যালি কিংবা ফ্যামিলিতে আমাদের ওই এডুকেশনটা দরকার আছে। সো বাবা মার জন্য কিন্তু এডুকেশনটার দরকার আছে বা এই জায়গায় উপলব্ধি করা দরকার যে আমার বাচ্চাদেরকে আমি শুধুমাত্র শাসন না করে বন্ধুর মতো করে তাকে কি করে আগলে রাখতে পারি, ওই বলার জায়গাটাও আমি দিতে পারছি কিনা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটা আমাদের সবারই জানা দরকার ছিল, বিশেষ করে আমরা যারা দেখছি, বিশেষ করে যারা রেডিওর সাথে যুক্ত আছি, তাদের বাবা মাদেরকেও এই কথাগুলো শোনা খুব দরকার যে আপনি আপনার সন্তানকে ওই জায়গাটা দিচ্ছেন তো, সে বলতে পারছে তো যে আমার প্রাইভেট টিউটর আমাকে পড়াতে এসে আমার গায়ে হাত দেয় বাজেভাবে, নাকি আপনি তাকে এমন একটা সিচুয়েশনে রেখে দিয়েছেন সে তটস্থ অবস্থায় আছে, এগুলো কিছু তো বলা যাবে না, তাহলে তো আমার পড়াশোনাই বাদ দিয়ে দিতে পারে, বলবে যে পরশুদিন বিয়ে দিয়ে দিব, এসব ঝামেলা হচ্ছে। এই ধরনের সিচুয়েশন আপনি যদি ক্রিয়েট করে রাখেন, she is more eager to be a victim next time, সে হয়তো অনেক সাবধানতার কথা আপনাকে বলবেই না। সো আমরা অনেক আলোচনায় চলে যাচ্ছি ম্যাম, আর একটু ইম্পর্টেন্ট একটু প্রেসাইজ করে যদি বলতেন, এই যে ম্যাম যে জায়গাটা বললো যে বলার জায়গাটা, এই জায়গাটা যখন কেউ পরিবারহীনভাবে থাকে, হয়তো ঢাকায় এসে থাকছে একা একটা মেয়ে, সে হয়তো গার্মেন্টসে চাকরি করে আরও দুজনের সাথে থাকে, এই ধরনের একটা সিচুয়েশন সেটা ফেস করছে, এই ক্ষেত্রে ইকোনমিক্যাল যে ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের একটা ট্রমাটাইজ সিচুয়েশনে যাওয়ার পরে হয়তো তাকে গ্রাম থেকে বলে দিয়েছে তুই আর আসিস না, তোর সাথে যা হয়েছে এই ফ্যামিলিতে অ্যাকসেপ্টেড না। তো তখন যদি তার ইকোনমিক্যাল অবস্থানটা ভালো না থাকে, ফিনান্সিয়াল অবস্থানটা ভালো না থাকে, সে নিজেই কিন্তু অন্যথায় যেতে বাধ্য হয় যে আমি এখন করবোটা কি, থাক আমি অ্যাবিউজ হচ্ছি অফিসে, তাও এই অফিসেই যাই, কারণ আমার সার্ভাইভ করতে মাসের শেষে টাকাটা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার কাছে এই কোশ্চেনটা ছিল যে এনশিওরিং ইকোনমিক জাস্টিস ফর দ্য সার্ভাইভার্স, স্যার এটাকে কিভাবে এনশিওর করা যায়? জি ধন্যবাদ। আমি এখানে একটা ছোট্ট বিষয় বলতে চাই যে ম্যাডামের কথা সূত্র ধরে আমাদের একটা টার্ম আছে শিশুদের প্রতি, যেটা হচ্ছে অযত্ন আদর বলে। অর্থাৎ আমাদের শিশুরা কিন্তু খুব কাছের মামা চাচা ভাই বোন দ্বারাও কিন্তু যৌন নির্যাতনের শিকার হচ্ছে, যেটা কিন্তু তার গার্জিয়ানকে বলতে পারে না, কারণ গার্জিয়ানরা তাকে প্রেসক্রাইব করেছে, তারা হচ্ছে তার দেবতুল্য। এবং এরকম একটা সার্ভে আমরা ভেরি রিসেন্টলি করেছি, যেখানে খুব কাছের মামা চাচা যারা ঘরে থাকে তাদের দ্বারা রেগুলারলি অ্যাবিউজড হচ্ছে, সে বলার সাহস পাচ্ছে না যেটা সে আমাকে বা আমাদেরকে বলেছে। এই ব্যাপারটা একটু নোটিস করতে হবে। বাচ্চাদেরকে কিন্তু আপনাকে ভালোবাসতে শিখতে হবে, বিশ্বাস করা শিখতে হবে, প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনার অ্যাড্রেস করতে হবে, তারা যাতে
দারোয়ান বা ড্রাইভার দ্বারা থেকে তাদের কিন্তু লাইফটা শুরু হয়। এবং বিশেষ করে শিশু বাচ্চাদের বলতে চাই, যারা মহিলা বাচ্চা, তাদের কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কিন্তু এইসব সেক্সুয়াল আনপ্রেডিক্টেবল ব্যাটারগুলোর মধ্য দিয়ে যতই বয়স হোক তাকে কিন্তু এই ফেসে টমার মধ্যে যেতে হয়। এটাই হচ্ছে প্রাকৃতিকভাবে তাকে এডুকেটেড করার ব্যাপার আছে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের একটি প্রবলেম হচ্ছে, আমাদের রাষ্ট্রের বেশ কিছু এনজিও আছে, সরকারি এনজিও আছে, সরকারি এনজিওরা মানে রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত যে সকল এনজিওগুলো কাজ করছে, তারা আসলে ভিকটিমদেরকে সাপোর্ট দেয়। তারপরও কিন্তু একটা হিডেন ভুতুরে টাকা আছে। কোর্ট কাছারি বা মামলা করতে গেলে, একটা সার্টিফিকেট কপি তুলতে গেলেও সেখানে টাকার ব্যাপার আছে। তৃণমূল পর্যায়ে যারা মালিক দ্বারা কিংবা বিভিন্নভাবে এলাকাতে প্রতিবেশী দ্বারা নির্যাতিত হচ্ছে, তারা অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক, এই আইনি সাহায্যটা আসলে তাদের পাওয়া উচিত, অধিকার উচিত। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব যে তাকে এই আইনি সহায়তা দেওয়া, পাশাপাশি এটি টোল ফ্রি নাম্বার করা খুব উচিত, যেখানে তার মনের কথা সে বলতে পারবে, সে প্রপারলি কাউন্সিলড হতে পারবে, কাউন্সিলিং এর মাধ্যমে বুঝতে পারবে তার ইমিডিয়েটলি কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস করা উচিত না, কি করে এভিডেন্সগুলো সে নিকটস্থ থানা পুলিশের সাহায্য নিতে পারবে। আমরা যদি এটি করতে পারি তাহলে আমাদের যে ডিজিটালাইজেশন হচ্ছে বা সামনে আমরা এগোচ্ছি সেটার একটা সমাধান হবে। আদারওয়াইজ এই জটিল পরিব্যাপ্ত এই অচেনা ইন্টারনেট জগতে যদি আমরা নিজেরা নিরাপদ না থাকতে পারি তাহলে এর সুফল থেকে কুফলটাই বেশি আসবে। সুতরাং সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমি কি একটু অ্যাড করতে পারি? যেমন উনি যেটা বলছিলেন যে মেয়ে বাচ্চাদের কথা বলছিলেন, কিন্তু আমি একটু অ্যাড করতে চাই যে অনেক সময় আমাদের ধারণা থাকে যে ছেলে বাচ্চারা বোধহয় পরিবারে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় না, কিন্তু আসলে এটাও একটা ভ্রান্ত ধারণা। মেয়ে বাচ্চাদের পাশাপাশি ছেলে বাচ্চারা হয়তো কম হয়, কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি, অনেক এভিডেন্স আছে যেখানে ছেলে বাচ্চারাও কিন্তু নানানভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে বাড়িতে। সো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টু নোট। সুতরাং যে বাবা মায়ের ছেলে সন্তান রয়েছে তাদেরও কিন্তু, আমি যেমন আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি কিন্তু দুজনকেই একদম ছোটবেলা থেকে শিখিয়েছি। আমার ছেলে বাচ্চাকেও বলেছি যে দেখো তোমার হোয়াট আর দ্য ফিজিক্যাল পার্টস যেখানে কেউ তোমাকে হাত দিতে পারবে না বা কেউ কিছু করতে পারবে, গুড টাচ, ব্যাড টাচ। সো তুমি সেরকম কিছু হলে অবশ্যই প্রথমে প্রতিবাদ করবে যে আমি কিন্তু আমার বাবা মাকে বলে দিব ডোন্ট ডু দিস উইথ মি, আর সেটাও যদি না শোনে তারপর তুমি কিন্তু অবশ্যই আমাকে সেটা ইনফর্ম করবে। সো এই যে কনভারসেশনটা, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। এই যে বাবা মা বাচ্চাদের মধ্যে যে কনভারসেশনটা, ওদেরকে সচেতন করা, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে না, তার মানে আমি বলতে পারি আমার বাবা মাকে, এই কথাগুলো বলা যায়। এক্সিলেন্ট প্যারেন্টিং ম্যাম। এখান থেকে সবারই কিছু শেখার আছে। তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একদম আমাদের টপিক নিয়ে লাস্টে একটা করে খুব ছোট করে যদি বলা যায় যে ম্যাম আপনাকেও প্রশ্নটা করছি আমি, এই যে আমরা শুরু থেকে বলছি ইকোনমিক জাস্টিস ফর দ্য সার্ভাইভার্স, যারা ট্রমাটা ক্রস করে আসছে, ম্যাম আপনার কাছে কি মনে হয়, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট? অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন ইকোনমিক জাস্টিস, তার মানে জাস্টিস শব্দটা ইটস ভেরি ইম্পর্টেন্ট হিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তো তার মানে তার সাথে, যার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না, তার মানে তার সাথে একটা ইনজাস্টিস ঘটে গেছে। তাহলে সেই জায়গাটা থেকে আসলে আমাদের দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি? এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে, যারা বেসরকারি যেসব এনজিও আছে যারা কাজ করছে সার্ভাইভারদেরকে নিয়ে, তাদের দায়িত্ব আছে। এবং সেখানে অনেকে, আপনি আপনার কথাতেই বলছিলেন কিন্তু যে অনেকেরই কিন্তু ওই ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা নেই, এম্পাওয়ারমেন্টটা নেই। তাহলে তাদের কি হবে? তারা যখন সমাজ থেকে ছিটকে পড়ছে বা সে যখন তার ওই নর্মাল লাইফটাতে ফেরত যেতে পারছে না, কিংবা পরিবার থেকে ছিটকে যাচ্ছে, পরিবার আর তাকে সহজভাবে অ্যাকসেপ্ট করছে না, কিংবা যেই অ্যাবিউসিভ রিলেশনশিপ এসেছিল সেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে সে যখন বেরিয়ে এসছে, তাহলে তার কিন্তু তখন ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমাদের দেশে আমি যতটুকু জানি খুব ভালো প্রোগ্রাম আমি দেখিনি, কিন্তু বাইরে অনেক ক্ষেত্রেই কিন্তু, যেমন ইউএন ওয়েমেনেরই অনেকগুলো আমাদের এই রিজিয়নেও আছে, অন্যান্য জায়গাতেও বিভিন্ন প্রোগ্রাম আছে যেখানে কিনা কেউ যখন সার্ভাইভারকে ক্যাশ ট্রান্সফার করে তাকে একটা হয়তো বিজনেস করা বা তার ক্যাপাসিটি এনহ্যান্স করা, যে তাকে কি করে ট্রেনিং দিয়ে তাকে ক্যাপাসিটি এনহ্যান্স করার মধ্যে দিয়ে তাকে আবার একটা স্বাভাবিক যে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে ফেরত নিয়ে আসা যায়, যাতে করে সে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে, এম্পাওয়ার্ড হবে, যেখানে তাকে আবার রিভিক্টিমাইজ হতে হবে না। তা না হলে তো মানে আসলে একটা হচ্ছে পরিবার থেকে, স্টেটের কাছ থেকে সে যদি সাপোর্টগুলো না পায়, তাহলে কিন্তু সে ধীরে ধীরে কিন্তু ওই যে সে ডিপ্রেসড হচ্ছে, আপনি বলছেন মেন্টাল হেলথ কাউন্সেলিং, সেটাও কস্টলি, আইনের কাছে যাবে সেটাও কস্টলি, তাহলে সে করবে কি, তারপরে তার বাকি জীবনটা কি করে চলবে? তাহলে সেটার জন্য কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে এবং ইটস দেয়ার রাইটস
সেই রাইটসের জায়গা থেকে, রাইটস পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। এটা কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য না যে একজন এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে তার প্রতি আমি দয়া করে তার জন্য করবো, বিষয়টা কিন্তু তা না। ইজ দেয়ার রাইটস। যেমন আমাদের সংগঠনের ক্ষেত্রে আমার যে এজেন্সি ইউএনএ আমি কাজ করি, তা আমাদের এসিএ, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজের শিকার যদি কেউ হয়, আমরা বলি যে ইটস দেয়ার রাইটস টু গেট অল দ্য ফ্যাসিলিটিস, যে তার যদি হেলথ রিলেটেড কোনো সাপোর্ট দরকার হয়, মেন্টাল হেলথ রিলেটেড কোনো সাপোর্ট দরকার হয়, তো সব জায়গাকে কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব এবং এটা তাদের রাইটস। সো সেই জায়গাটা থেকে দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। খুব ইম্পর্টেন্ট ছিল এই কথাগুলো আমাদের সবার জন্য, বিশেষ করে আপনি যেগুলো বললেন এবং স্যার যেগুলো বললেন। স্যার, ছোট্ট করে জাস্ট একটু জানতে চাই, আপনি যেই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছিলেন, আইনানুগ যেই তথ্যগুলো, যে এখানে আমরা যেতে পারি, জানতে পারি, একটু যদি একটা আমাকে বিশেষ কিছু বলা যায় ফর দ্য লিসনার্স অ্যান্ড দ্য ভিউয়ার্স, যে কোথায় গেলে বা কোন ওয়েবসাইটে গেলে বা কোন জায়গায় গেলে ওনারা অ্যাকচুয়ালি জানতে পারবে যে হাউ ক্যান আই অ্যাপ্লাই দিস সাইবার বুলিং things against the cyber bullies? বাংলাদেশ পুলিশের ফেসবুক আছে এবং তাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনি কমপ্লেন ফাইল করতে পারেন। আরেকটা বিষয় বলতে যে মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি কথাটা বলে আমার বক্তব্য শেষ করব, সবার আগে জানতে হবে কোথায় আপনাকে থামতে হবে বা আমায় থামতে হবে। তো সুতরাং আমরা যাতে থেমে যাই, আমরা যাতে জাজমেন্টাল না হয়, প্রকৃত সত্যি বের করি। Thank you so much Sharmin Islam ma'am, Gender Team Leader UNDP Bangladesh, and Tanvir Hassan Zoha sir, Assistant Attorney General at the International Crimes Tribunal. আপনারা শুনছিলেন এবং দেখছিলেন রেডিও স্বাধীন 92.4। আমরা ছিলাম আজকে এই টপিকটা নিয়ে, এই পডকাস্ট আজকের মতন এখানেই শেষ করছি। আশা করছি আপনারা এমন অনেক তথ্য জানতে পেরেছেন যেটা আপনাদের জানা দরকার। আশা করি আপনাদের কনফিডেন্সটা বাড়বে। আর যে ইকোনমিক জাস্টিসের কথা আমরা বলছিলাম, সেই ইকোনমিক জাস্টিস হয়তো রাষ্ট্র আপনাকে দেবে, হয়তো সোসাইটি আপনাকে দেবে বা দেবার চেষ্টা করবে, বাট ইটস ফার্স্ট ইয়োর থিং টু ডু। ট্রাই টু ক্রিয়েট ইউর সেলফ। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে ইকোনমিক জায়গাটা থেকে আপনি স্ট্রং থাকতে পারেন। আপনাকে যাতে কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে শুনতে না হয় যে না তুমি এখানেই থাকবে, তুমি এই কাজটাই করবে, কারণ তোমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। এই জন্য আপনি এক জায়গায় থেকে যাবেন, এমন মানুষ আপনি হতেই পারেন না। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আবারও কথা হবে আপনাদের সাথে অন্য আরেক পর্বে। স্টে টিউনড উইথ রেডিও স্বাধীন 92.4 FM।